সাম্প্রতিককালে যে যুক্তরাষ্ট্রে যে পরিবর্তনগুলো ঘটলো সেগুলো কিন্তু বেশিরভাগই অক্টোবরে। অক্টোবর মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং একদিকে বলতে গেলে বাংলাদেশে যারা প্রগতিশীল জনগণ আছে, বাংলাদেশে যারা যে শক্তি, মুক্তিযুদ্ধের শক্তি, বাংলাদেশে যারা স্বপ্ন দেখছে এই জিহাদি এই ঝড় একসময় থিতিয়ে যাবে, তাদের জন্য কিছু আশার আলো দেখা যাচ্ছে। আর এখন প্রথমে ধরো, তুমি তো একটু আগে বললে 31শে অক্টোবর মানামাতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এর যে সম্মেলনটা হয়ে গেল, যেটা মানামা ডায়ালগ বলে, সেখানে তুলসী গাবার্ড যে কথাটা বলেছেন, হ্যাঁ। তো এখন তুমি বোধহয় কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলে সম্ভবত সাইফুল আমিনের সাথে, ওই যে তুলসী কি বলে আর ট্রাম্প কি বলে। হ্যাঁ, এটা অনেক সময় হয়েছে, আগেও হয়েছে। আমি কয়েকটা ব্যাপার মনে আছে, আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম। আপনার কথাটা শোনা যাচ্ছে না। তুমি কি শুনতে পাচ্ছ এখন? আমি এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে গেলাম। তোমরা হয়তো খেয়াল করেছিলে যে তুলসী গাবার্ড কিছুটা যেন পর্দার আড়ালে চলে গেছে, যেটা আমিও লক্ষ্য করেছিলাম। ধরো গত 6 মাস ধরে, হ্যাঁ, ক্যাশ প্যাটেলকেও খুব দেখা যাচ্ছিল না, এবং সে সময়টায় কিন্তু পেহেলগাম আক্রমণ হলো, পাকিস্তানের সাথে ধরম মহরম চলছিল। তো আমি খেয়াল করলাম তুলসী গাবার্ড যখন অবসকিউরিটিতে চলে গেলেন, তখন যেন আমেরিকান পররাষ্ট্রনীতিতে যেন কিছুটা রদবদল হলো। আচ্ছা, এখন চলে আসি অক্টোবরের 21 তারিখে। অক্টোবরের 21 তারিখে হোয়াইট হাউসে একটা দিওয়ালি অনুষ্ঠান হয়েছিল। সে দিওয়ালি অনুষ্ঠানে কে ছিল জানো? সেখানে ছিল এই ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড, এফবিআই পরিচালক, এফবিআই ডিরেক্টর ছিলেন ক্যাশ প্যাটেল, ভারতীয় অ্যাম্বাসেডর যুক্তরাষ্ট্রে তিনি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর সিভিল রাইটস হারমিত ধিলন, উনি একজন ভারতীয় বংশোদ্ভূত। এছাড়াও বেশ কিছু প্রভাবশালী ভারতীয় আমেরিকান ব্যবসায়ী ছিলেন, যেমন ধরো আইবিএম এর প্রধান বা এই ধরনের বেশ কয়েকজন। তো মূল কথা হচ্ছে সেখানে কিন্তু এই তুলসী গাবার্ড এসেছিলেন একজন হিন্দু আমেরিকান হিসাবে, ভারতীয় আমেরিকান হিসেবে নয়। দিওয়ালিটা হচ্ছে হিন্দু ফেস্টিভ্যাল, এটা কেবল ভারতীয় ফেস্টিভ্যাল নয়। তো ওখানে প্রেসিডেন্ট ট্রাম্প দিয়া মানে প্রদীপ জ্বালিয়েছিলেন, দিয়া লাইটিং যেটাকে বলে। তো আমি কিন্তু এই ঘটনাটাকে খুব উল্লেখযোগ্য মনে করছিলাম। কেন জানো? তুলসী গাবার্ড বহুদিন পরে যেন সামনে চলে আসলেন 21শে অক্টোবর, আর এদিকে 31শে অক্টোবর তিনি মানামাতে বক্তব্য রাখলেন। আমি মনে করি এই বক্তব্যটা ট্রাম্পের রাজনীতিরই পরিপূরক, এটা কিন্তু মানে সাংঘর্ষিক কিছু নয়। ট্রাম্পের যে নতুন চিন্তা সেটাই। এখন ব্যাপারটা হচ্ছে যে ট্রাম্পের ব্যাপারটা যে তার যে পাকিস্তান ভারতের যে দ্বিমুখী নীতি, বা অনেকে হয়তো বলবে যে উনি কি আসলে পুরোপুরি পাকিস্তানপন্থী হয়ে গেলেন কিনা। কিন্তু একটা কথা আমি বলেছি, আবারও বলছি, পাকিস্তান আর ভারতের সাথে আমেরিকার সম্পর্ক, ভারত হচ্ছে যেন সেই তরুণ শিশু, মানে যে যুবক হয়ে যাচ্ছে, এবং ধরো সে মহিলা বা ছেলে বা মেয়ে যাই হোক না কেন, আমেরিকার কথা মতো পুরোপুরি চলে না। হ্যাঁ, একটা স্বাধীন চেতা মনোভাব তার আছে। আর পাকিস্তান হচ্ছে পোষা কুকুর। পাকিস্তান যদিও তোমার বলতে পারো একদিকে জিহাদি তৎপরতায় মত্ত, নানা দেশে রপ্তানি করে থাকে জিহাদি, বাংলাদেশকে সে জিহাদি চারণভূমি করতে চায়। অন্য আরেকদিকে পাকিস্তান আমেরিকার কথা মতো যে কোনো কাজ করতে পারে, যেমন ধরো দরকার পড়লে ইরানে আমেরিকা বা ইসরায়েলের আক্রমণের জন্য পাকিস্তান ভূমি দিতেও তার কোনো অসুবিধা নেই। তেমনি তালিবান শাসিত আফগানিস্তানে ড্রোন আক্রমণের জন্য পাকিস্তানে তার ভূমি ব্যবহার করতে পাকিস্তান সরকারের কোনো রকমের পেছপা হবার মতো নেই কোনো কিছু। সাথে সাথে আরেকটা জিনিস যেটা বহুদিন ধরে চলছে, একটা মানে জল্পনা কল্পনা, যে পাকিস্তানের আরো পারমাণবিক যে প্রকল্পগুলি আছে সেগুলো কি আমেরিকান কর্তৃত্বে রয়েছে কিনা।
আমেরিকার কোন বিশ্লেষক বলে এটা আমেরিকার হাতে, পাকিস্তান বলে নয়। কিন্তু আমরা খেয়াল করেছি একটা জিনিস, যে গত কয়েক দশক ধরে বলবো যে ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে কখনো প্রকাশ্যে তেমন কোনো বক্তব্য রাখেনি। বা যেটা ইরানের ক্ষেত্রে যেটা হয়েছে, ইরানে তোমার ধরো সেন্ট্রিফুগাল নিয়ে কথা হয়ে গেছে, হ্যাঁ, বা ইরানে তোমার ধরো একদম প্রাথমিক পর্যায়ে যে পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে যেটা রয়েছে সেটা ইরানে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তো সেই ক্ষেত্রে বলা যায় বা ধারণা করা যায় হয়তো যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র হঠাৎ করে ইসরায়েল মুখী হবে না, এটা একটা নিশ্চয়তা ইসরায়েল পেয়েছে। আচ্ছা, এখন পাকিস্তানি সামরিক প্রশাসনের কথা আসতে গেলে আইএসআই কথা আসে না। আইএসআই বলেছে যে মানে হয়তো বাংলাদেশে ঘোরাঘুরি করছে, সীমান্ত এলাকায়, ভারত বাংলাদেশ সীমান্তে তারা পর্যবেক্ষণ করছে, ক্যান্টনমেন্টে তাদের হয়তো একটা স্থাপনা হয়েছে। কিন্তু আইএসআই প্রসঙ্গে কথা বলতে গেলে আমি প্রাক্তন সিআইএ একজন মানে কর্মকর্তা জন কিরিয়াকোর বক্তব্য আনতে পারি। জন কিরিয়াকোর সাথে আমার কিছুদিন আগে যোগাযোগ হয়েছে। তো জন কিরিয়াকো একটা কারণে মূলত উনি হুইসেল ব্লোয়ার ছিলেন, উনি সিআইএ টর্চার পদ্ধতির বিপক্ষে ছিলেন বলে হয়তো 2 বছর জেল কেটেছেন। কিন্তু জন কিরিয়াকো সম্প্রতি এই যে একটা বক্তব্য রেখেছেন এক পোর্টালে, তিনি পাকিস্তানে আমেরিকান দূতাবাসে সিআইএ কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ছিলেন। তিনি বলেছেন আইএসআই কিন্তু এক ধরনের একটা গোষ্ঠী বা একটা সংগঠন নয়। আইএসআই তে কিছু কিছু সদস্য আছে যারা মডার্ন পোশাক পরা, স্যুট টাই পরা, আমেরিকাতে যা ভালো ইংরেজি বলে এবং মনে হবে যেন মডার্ন সেকুলারিস্ট। আবার কিছু কিছু আইএসআই ব্যক্তিত্ব আছে যারা লম্বা দাড়ি এবং যাদের সাথে হয়তো জয়শে মোহাম্মদ বা অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগ আছে। তার মানে আইএসআই মানেই যে সব একই ধরনের তা নয়। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে আর কি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নীতি ভারত পাকিস্তান নিয়ে। কিছুদিন আগে তুমি জানো গাজা শান্তি চুক্তি ট্রাম্প করলেন এবং অনেকে বাহবা দিলেন এবং সেখানে মধ্যপ্রাচ্যের অনেকে গিয়েছিলেন। মিশরের শর্ম আল শেখে নওয়াজ শরীফ কাছে দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দুষ্টুমি করে বললেন যে ভারত পাকিস্তান তো যুদ্ধ চলছে নাকি, তারা খুব বন্ধুত্ব আছে। কিন্তু মাঝখানে তিনি বলে ফেলেছিলেন যে মোদি আমার বড় বন্ধু এবং ভারত একটি মহান দেশ ইত্যাদি ইত্যাদি। আমরা যদি একদম বাংলাদেশ ইস্যুতে আসলে আমেরিকার অবস্থানটা কি, এখন কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার এটা আনতে গেলেই আসতে হচ্ছে যে ভারত পাকিস্তানের ব্যাপারটা। কারণটা হচ্ছে দুঃখজনক ভাবে এটাই সত্য যে ভারত পাকিস্তানের সাথে আমেরিকার কি নীতি তার সাথে বাংলাদেশের ভবিষ্যৎটা জড়িত। এখন ব্যাপারটা হচ্ছে যে সোজা কথা যে ট্রাম্প যখন ট্যারিফ দিল ভারতকে 50%, তখন কিন্তু ভারত ট্রয়কার পথে গেল এবং রুশ প্রধান পুতিন তখন বললো যে আমরা চলো 3 জন মিলে করি, চীন, রাশিয়া, ভারত। এখন চীন, রাশিয়া, ভারত এই 3টা ট্রয়কা, এটা কিন্তু বাংলাদেশের জন্য একদিকে ভালো হয়েছে, কারণ না হলে কিন্তু বাংলাদেশে আমেরিকান তথাকথিত কোট আনকোট আধিপত্য বা পাকিস্তান আমেরিকার আধিপত্যটা চূড়ান্ত হয়ে যেত। এখন চীন, রাশিয়া, ভারতের এই যে একটা নতুন একটা জোট গঠে উঠছিল আর কি, যেটা হ্যাঁ সেটা কিন্তু আমেরিকা থেকে আমেরিকার টর্ন করলো। এবং তুমি তো জানো যে আমেরিকা চীনের সাথে একটা চুক্তি করে ফেললো আর কি এর ভিতরে, এবং চুক্তি করে কিন্তু বলেছে যে চীনের রাষ্ট্রপ্রধান শি কিন্তু একটা বড় নেগোসিয়েটর, কঠিন নেগোসিয়েটর, বুঝেছো? আচ্ছা, এখন ইউনূস সরকার সবকিছু লক্ষ্য করছে। ইউনূস সরকার ভেবেছিল যে পাকিস্তান আর আমেরিকা মিলে এখানে একেবারে কি বলবো কক্সবাজার দখল করবে, তারপরে আইএসআই ঘুরবে, সিআইএ ঘুরবে, সেন্ট মার্টিনে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি।
কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে তা না, ব্যাপারটা যে এদিকে 31শে অক্টোবর রাজনাথ সিং আর পিট হেগসেথ, এই যে ভারতীয় সমরমন্ত্রী আর এই যুক্তরাষ্ট্রের যে যুদ্ধমন্ত্রী, এখন ওয়ার মানে সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ, তাদের যে চুক্তিটা হলো সেখানে কি লক্ষ্য করা গেছে, সেটা কিন্তু একটা যুগান্তকারী চুক্তি। অনেকে ভেবেছিল যে ভারতের সাথে বোধহয় আমেরিকা দূরে চলে যায়, কিন্তু আমি বারবার বলেছি, তোমার পোর্টালে বলেছি যে ভারতের দিকে আমেরিকা আগাবেই। কারণ দেউলিয়া পাকিস্তানকে নিয়ে আমেরিকা বেশি দিন থাকতে পারবে না। পাকিস্তান ধরলাম পোশাক কুকুর ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভারতকে ছাড়া আমেরিকা চলবে না, এটা অসম্ভব। চীনকে ছাড়াও আমেরিকা চলেনি, চীনের সাথে আমেরিকার একটা চুক্তি হয়ে গেছে, বুঝেছো? এখন ব্যাপারটা হচ্ছে যে ভারত আমেরিকা চুক্তিটা কিন্তু একটা, আমি বলবো যে উপমহাদেশে শান্তির ইঙ্গিত দেয়। না হলে কি হতো, না হলে যেটা হতো যে সেটা হচ্ছে যে ধরলাম যে এখানে একটা বড় স্থাপনা করলো আমেরিকা, মানে বাইডেনের প্রশাসনের সাথে তাল মিলিয়ে বা ওই 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 পথ ধরেই ধরলাম সেন্ট মার্টিনসে একটা করলো বিমান ঘাঁটি, উত্তেজনা বাড়লো, ভারত খুব খুশি হলো না, চীনও খুশি হলো না। কিন্তু এখন মনে হচ্ছে ট্রাম্প, আমি খড়ি গণিনি, আমার ক্রিস্টাল বল নেই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখন যে যেদিকে ট্রাম্প প্রশাসন এগুচ্ছে, তাতে মনে হয় যেন ভারত এবং চীনের সাথে যে সমঝোতা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এই সেন্ট মার্টিনস এগুলো কিন্তু ব্যাক বার্নারে চলে যাচ্ছে। আচ্ছা। আর এদিকে চীনের সাথে সমঝোতা, তুমি তো জানো যে সয়াবিন তেল বা অনেক কিছু চীন আমদানি করবে এবং আমেরিকা খুবই খুশি। আমার ধারণা যেটা, শুনো ধারাগুলি তুমি পড়তে পারবে, সব আছে চীনের সাথে আমেরিকার, কিন্তু এই যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এই মিয়ানমারের ওদিক থেকে যে চীনের যে যাতায়াত, যে চীনের যে ঘাঁটিগুলো, তোমার বন্দরের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো হয়তো ট্রাম্প এখন অত বিপজ্জনক মনে করবে না, কারণ চীনে যে সুবিধা নিচ্ছে সেটা একটা ব্যাপার, আর চীনের কোনো ঘাঁটি সেটা আরেকটা ব্যাপার। মানে চীনের বাণিজ্যিক যে সুবিধাগুলো হচ্ছে মিয়ানমার বর্ডারে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, হ্যাঁ, সেটা আমেরিকার জন্য হুমকি হয়তো হবে না, কিন্তু চীন যদি এখানে কোনো ঘাঁটি গেড়ে বসে সেটা আমেরিকা চাইবে না, সেটা হয়তো সেন্ট মার্টিনসের প্রয়োজন হয়ে যেতে পারে। এখন মূল কথা হচ্ছে যে এই তোমার এখন একটা কথা হচ্ছে, আমি এই প্রসঙ্গে আসতে গেলে একটা প্রসঙ্গ আনতেই হয়। আন্দালি পার্থের কথা তোমরা শুনেছো, অনেক জায়গায় বলা হচ্ছে সে জামাই ছিল, সে শেখ হাসিনার পতন চায়নি, শেখ হাসিনার বোধহয় মৃত্যুদণ্ডও চেয়েছে, একটা সুবিধাবাদী রাজনীতিবিদ। কিন্তু আন্দালি পার্থ শেখ পরিবারের, শেখ হেলালের জামাই, এবং জামাই আদর্শ পেয়েছে, এবং অনেকে বলে আন্দালি পার্থ তোমার একদিকে সুবিধা পেয়েছে শেখ হাসিনার আমলে, নানা ধরনের ব্যবসা সুবিধা পেয়েছে শেখ হেলালের সুযোগে, অন্যদিকে সে তারেক জিয়ার সাথে ব্যবসা করেছে ইত্যাদি ইত্যাদি। তো মূল কথা আমি এই প্রসঙ্গটা আনলাম এই কারণে যে এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার না একটা বাংলাদেশের কনটেক্সটে। আমি আহমেদ আল সারার কথা আনছি, এই সিরিয়ার। আহমেদ আল সারা হচ্ছে একজন একসময়কার আল কায়দার নেতা, এবং সে যখন ক্ষমতায় আসে তখন বাশার আল আসাদ সোভিয়েত পন্থী এবং শিয়া মৌলবাদী পন্থী বলতে পারো, সে বাশারকে হটালো কে? তুরস্ক এবং আমেরিকার যৌথ উদ্যোগে। মনে রাখবে এই লোক আহমেদ আল সারা আল কায়দা করতো, এবং আল কায়দার লোকেরাই কিন্তু টুইন টাওয়ার করেছে, টুইন টাওয়ার ভেঙেছে, মানুষকে 3000 লোককে মেরেছে, এবং পেন্টাগনে আক্রমণ করেছে আল কায়দার লোকেরা। কিন্তু আহমেদ আল সারা 10ই নভেম্বর হোয়াইট হাউসে আসছে। হা হা হা, বিস্ময়কর তাই না? আমি আন্দালিবের কথাটা আনলাম এই কারণে যে আরো বিস্ময়কর ব্যাপার যেটা হচ্ছে, আমি আজকাল বলতে চাই, আজকাল পৃথিবীটা কিন্তু হোয়াইট এন্ড ব্ল্যাক নয়। এখন এই কোল্ড ওয়ারের সময়, শীতল যুদ্ধের সময় অনেক সময় ছিল যেটা, যে ও শত্রু, করিম তোমার শত্রু, করিম পুরোপুরি শত্রু থাকলো, আন্দালি পার্থ শত্রু, আন্দালি থাকলো শত্রু, কিন্তু আন্দালি পার্থ আবার এদিকেও খাচ্ছে ওদিকেও খাচ্ছে। আলসারা কাহিনীটা শেষ হয়নি। আলসারা কিছুদিন আগে ক্রেমলিনে গিয়ে পুতিনের সাথে হাত মিলিয়েছে, মনে রাখবে, এবং
এবং পুতিনের সাথে কিছু কথা হয়তো সে চেয়েছে যে বাশার আসাদকে ফিরিয়ে দাও, কারণ বাশার আল আসাদ এখন মস্কোতে আশ্রয় নিয়েছে, জানো নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু হয়তো পুতিন রাজি হয়নি, কিন্তু পুতিনের সাথে কিছু সমঝোতা হয়েছে বলে আমরা মনে করি, কারণ এখনো সিরিয়াতে সোভিয়েত কিছু সামরিক উপস্থিতি আছে, ওটা কিন্তু আল সারা সরিয়ে দেয়নি। হ্যাঁ, আহমেদ আল সারা সরিয়ে দেয়নি। আহমেদ আল সারা পুতিনের সাথে একটা সমঝোতা আসছে যে যে পুরনো যে স্থাপনাগুলো ছিল, যেমন বিদ্যুৎ এবং সোভিয়েত সাহায্যে যেগুলো হয়েছিল সেগুলো যেন আবার পুনঃ উন্নয়ন করা যায়, এবং সোভিয়েত বা রাশিয়ান সেই প্রযুক্তিবিদ বা প্রকৌশলীরা যেন আবার ফিরে আসে। বুঝেছো? তার মানে বুঝলে ব্যাপারটা, আজকাল রাজনীতিতে কিন্তু শেষ কথা কিছু নাই। আজকে অনেকে বলে গাছেরও খাবো তলারও পুরাবো। তো মানে আন্দালি পার্থ, আহমেদ আল সারা তার উজ্জ্বল উজ্জ্বল উদাহরণ। এখন বাংলাদেশের ইউনূস সে চেয়েছিল, সে কিন্তু সে পাস্ট ইজ পাস্ট, সে চেয়েছিল হয়তো ভারতের সাথে কিছু করবে, কিন্তু সে প্রথমেই যুদ্ধংদেহী করেছে। সে এসে চীনে গিয়ে প্রথমে সেভেন সিস্টার্স এর কথা বলেছে, ভারতকে খেপিয়ে তুলেছে। ভারতকে খেপিয়ে তুলে এবং এবং তাছাড়া সে জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে, পাকিস্তান থেকে জঙ্গি মাসুদ আজহারকে আমন্ত্রণ জানিয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো খালি ভারতকে খাপায়নি। আমি আগেও বলেছি তোমাকে যে আমেরিকা, মানে ধরো তোমার একটা পোর্টালে পরিষ্কার বলেছিলাম যে আমেরিকা হয়তো খুশি হলো যে কোনো ভূমি পেয়ে বাংলাদেশে, কিন্তু আমেরিকা বেশি দিন খুশি থাকবে না যখন বাংলাদেশ চারণভূমি হবে জিহাদিদের তৎপরতায়। বুঝেছো? তো এখন তুলসী গ্যাবার্ডের যে বক্তব্যটা, সে বক্তব্যটা কিন্তু আমার কথারই প্রতিধ্বনি, যেটা আমি তোমাকে বলেছিলাম কয়েক মাস আগে তোমার পোর্টালে। তুলসী গ্যাবার্ড বলেছে যে আমেরিকা যুগে যুগে যেটা করেছে, রেজিম চেঞ্জ করেছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ হরণ হয়েছে এবং কোটি কোটি টাকা ডলার খরচ হয়েছে, কিন্তু তার ফলে কি হয়েছে? আইসিস এর পুনরুত্থান হয়েছে। বাংলাদেশে কি তাই হচ্ছে না? এখন দেখো মজার ব্যাপার, তুলসী গ্যাবার্ড কিন্তু যেটা বলছে, আমার ধারণা এটা ট্রাম্পের সম্মতি আছে। বুঝেছো? আচ্ছা, আপনি তাইলে আমি একটা বিষয়ে পরিষ্কার হতে চাই, আমি অনেকগুলো যোগসূত্র আপনি মিলাবেন। আমি একটা জিনিস পরিষ্কার হতে চাই, তুলসী গ্যাবার্ডের পর আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশের ইউনূস সরকারের উপর ট্রাম্পের কি আস্থা আছে না নাই? না থাকলে তার কারণ কি? সেক্ষেত্রে পরিবর্তনের কোন ইয়ে দেখেন কিনা আপনি? ট্রাম্প মূলত মানে প্রথম কথা হলো যে ট্রাম্প তো এই সরাসরি আমরা যদি একটু শুনতে পারি। ট্রাম্প তো আসলে সোজা কথা ক্লিনটনের পকেটের লোককে পছন্দ করবে না, এবং ট্রাম্প ব্যক্তিগতভাবে তুমি যদি বলো শত্রুকে সহজে ভুলে না। হাতির যেমন স্মরণশক্তি অনেক বেশি, হাতির ট্রাম্পের স্মরণশক্তি কিন্তু অনেক বেশি, ট্রাম্প কিন্তু সহজে কিছু ভুলে যায় না। তো মূলত এই ব্যক্তি তার প্রিয় পাত্র নয়, এই ইউনূস, প্রফেসর ইউনূস তার প্রিয় পাত্র নাম্বার ওয়ান। নাম্বার টু, সে এই ট্রাম্প ভেবেছিল যে ঠিক আছে বাইডেন প্রশাসনের যেটা হয়েছে একটা ভালো ব্যাপার, চীনকে খেলা দেখাতে গেলে এখন একটা ভালো, সত্যি তো আমরা একটা জমি পেয়ে গেলাম, সত্যি তো আমরা বার্মাতে বা মিয়ানমারে একটা বিরাট কিছু করতে পারবো, ভেবেছিল আরে হতে পারো। কিন্তু বাস্তবতা দেখলো যে ভারত এতে বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, ভারতের বড় বিরাট বাজার, ভারতীয় এখানকার আমেরিকাতে ভারতীয় লবি, তারপরে ধরো এই ভারতীয় যে ব্যবসায়ীরা এখানে, ভারতের সাথে যে আদান প্রদান, গণতান্ত্রিক যে ব্যাপার স্যাপার, যেটা আমি আগেও বলেছি দুটো দেশই গণতান্ত্রিক, এবং এগুলোকে এড়িয়ে কি বলবো ব্যাংক্রাফট দেউলিয়া পাকিস্তান, জঙ্গি পাকিস্তান, এগুলোকে নিয়ে কতকাল আর থাকতে পারবে? আমার মনে হয়, এবং ট্রাম্প বুঝে ফেলেছে একটা কথাই, যে এই ব্যক্তিটি হচ্ছে একটা অথর্ব জঙ্গি মদতকারী একটি ব্যক্তি। আমার মনে হয় যে ইউনূসের প্রতি তার আগেও কোনো ভালোবাসা ছিল না, এবং এখন বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমানে ভারতের যে ঘটনাগুলো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এই প্রেক্ষাপটে ট্রাম্প আমার মনে হয় ইউনূসের প্রতি আরো শীতল হয়ে গেছে। এটা একেবারে আমার একেবারে বদ্ধমূলক ধারণা। মানে তাহলে আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে এখানে ভারত এবং ট্রাম্পের মানে যুক্তরাষ্ট্রের মধ্যে যে
প্রতিরক্ষা চুক্তি হলো, তার মধ্যে ইউনূসের ভাগ্য নিহিত? এটা তো বটেই, তাছাড়া আরেকটা কথা মনে রাখবে, আমেরিকা চীনের যে সম্পর্ক তার ভেতরে, কারণ ট্রাম্প দেখেছে যে চীন ভারত রাশিয়ার যদি একটা ট্রয়কা হয়ে যায়, একদিকে তো ব্রিক্স আছেই, একটা নতুন জোট যদি হয়ে যায়, 1971-এ যেটা হয়েছিল ভারত সোভিয়েটের ভেতরে জোটটা, না? তো ট্রাম্প দেখলো এটা হচ্ছে কার ব্যাকইয়ার্ড, যেটা আমি বারবার বলছি, এই ব্যাকইয়ার্ডটা হচ্ছে মূলত ভারতের, এই বাংলাদেশ মিয়ানমার, চীনেরও কিছুটা, এখানে রাশিয়া আছে অল্প স্বল্প, এখানে তো আমেরিকার ব্যাকইয়ার্ড তো নয়। যেমন আমেরিকার ব্যাকইয়ার্ড যদি বলো ভেনিজুয়েলা, তাই না? আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই যে অনেক ক্ষেত্রে যে তুমি বলেছিলাম মোরল, হ্যাঁ আমেরিকা অনেক ক্ষেত্রে মোরলগিরি করে, কিন্তু তোমার এটাও ধরতে হবে যে রাশিয়া অনেক ক্ষেত্রে যে খুব ভালো রোল প্লে করে তা না, ইরানের ক্ষেত্রে বা ভেনিজুয়েলার ক্ষেত্রে। তো এখন ট্রাম্প যদি ভেনিজুয়েলাতে হস্তক্ষেপ করে, তাহলে ট্রাম্পের নিশ্চয়ই একটা অধিকার আছে, কারণ ঘরের কাছে ফেন্টানিল বা তোমার ওই যে এছাড়া অন্যান্য মাদক দ্রব্য সরবরাহের জন্য একটা বড় ঘাঁটি যদি হয়ে থাকে ভেনেজুয়েলা, সেখানে আক্রমণের। কিন্তু বাংলাদেশ মিয়ানমার তো আমেরিকার ব্যাকইয়ার্ড নয়, এটা তো ট্রাম্প বুঝে ফেলেছে, এটা হচ্ছে ভারতের ব্যাকইয়ার্ড। সুতরাং ট্রাম্প মনে রাখবে প্রথম দিকে ক্ষমতা এবার 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 প্রেসিডেন্ট পদ নেওয়ার প্রথম দিকে সে বলেছিল আমি বাংলাদেশের ব্যাপারটা ভারতের উপর ছেড়ে দিলাম, মাঝখানে সে অদল বদল করেছে। আমার তো মনে হয় যে এখন ক্রমে ক্রমে সেদিকে এগুচ্ছে যে বাংলাদেশের ব্যাপারটা ভারতের উপরে ছেড়ে দিচ্ছে ট্রাম্প। এটা আপনার মনে হচ্ছে? এটা আমার দৃঢ় বিশ্বাস। কেন কেন দৃঢ় বিশ্বাস? আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে এই কারণে যে সমস্যাটা হয়েছিল যেটা পেহেলগাম নিয়ে, হ্যাঁ আমরা বলেছি যে ভারত আক্রমণ করেছিল এবং কিছু স্থাপনা, নূর খান ঘাঁটি এবং ইত্যাদি, এতে কিন্তু ট্রাম্প খুবই চটে গিয়েছিল আর কি। মানে ট্রাম্প ভাবেনি যে ভারত এইভাবে এমন ভাবে আক্রমণ করবে পাকিস্তান, যে কারণে ভারত থেকে দূষিত হয়ে গেছিল। আমি ধারণা করি সেই যুদ্ধের পরেই কিন্তু তার ট্যারিফ নিয়ে হইচই হলো আর কি। তো এখন চীনের মতো একটা কঠিন নেগোসিয়েটর যে শি যখন ট্রাম্পের সাথে আসলো আলোচনা এবং হলো, ভারত তো কিছু না, ভারতের সাথে অচিরে হবে, কারণ সে শর্ম আল শেখে মিশরে বারবার মোদির কথা বলেছে। মনে রাখবে কিছুদিন আগে বলেছিল যে ভারত একটা মানে দেউলিয়া নীতি হচ্ছে, ভারতের অর্থনীতি ভালো না ইত্যাদি, অনেক অনেক বদনাম করেছে। কিন্তু সাম্প্রতিক কালে এই গাজা শান্তি চুক্তির সময় ট্রাম্পের মুখে যে কথাটা, শুনো ট্রাম্প কিন্তু অনেক কথা চেপে রাখতে পারে না, ও কিন্তু বলে ফেলে। সে বলেছে মোদি আমার ভালো বন্ধু, ভারত ভালো, ও বাবা কার সামনে বলছিল? শেহবাজ শরীফের পাশে দাঁড়িয়ে। আবার শেহবাজকে দিয়ে তো তার গুণ কীর্তনও গাওয়া হয়েছে। তো এখন যে ট্রাম্পের মনের কথাটা বুঝে গেছি আমরা তখন, যে ভারতের দিকে আগাচ্ছে, এবং মোদিও ভালো খেলোয়াড়। শুনো, কালকে শত্রু কালকে রাগ করেছে, বন্ধু বন্ধু ঝগড়া হয় না অনেক সময়, ভাই ভাই ঝগড়া হয় না। তো ভারত আর আমেরিকার ঝগড়াটা তো বন্ধু বন্ধু, দুই বন্ধুর মধ্যে ঝগড়া বা দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। আমি তো আগেও বলেছি তোমাকে যে দুটা গণতান্ত্রিক দেশ, দুটা পুঁজিবাদী দেশ, এদের ভেতরে তো শত্রুতা থাকতে পারে না, কারণ দুটা দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি লং টার্ম, যদি ভারত পুরো, চিন্তা করো আজকে যদি ভারত পুরোপুরি চীন রাশিয়ার কোলে চলে যায়, যেটা সম্ভাবনা ছিল, সেটা আমেরিকার জন্য মোটেই ভালো কিছু নয়। এই যে মনে করেন বাংলাদেশের এই ইস্যুতে এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে কারণে বাইডেন প্রশাসন বাংলাদেশের সরকার পরিবর্তন করলো, রিজিম পরিবর্তন করলো এবং নানা সরকারত ইউনূসকে বসালো, সেই জায়গায় তো নিশ্চয়ই ডিপ স্টেটের যে কাজ সেটি শেষ হয়ে যায় নাই। সেক্ষেত্রে ইউনূসকে দিয়ে কি তারা সেটা উদ্ধার করতে পারবে নাকি আসলে আস্থা হারিয়ে ফেললো? শুনো, ডিপ স্টেটের কাজ, যেমন আমি তো তোমাকে বলেছি যে অনেক সময় সরকার জানেও না, কিন্তু ওই যে সিএ একজন যে কর্মকর্তা জন কিরিয়াকু, তিনি তো জেল খেটেছেন এই কারণে যে সিআইএ টর্চার করেছিল না। এখন ব্যাপারটা হচ্ছে যে ডিপ স্টেট, ধরলাম বাইডেনের ডিপ স্টেট, ট্রাম্পেরও হয়তো ডিপ স্টেট আছে, কিন্তু এখন মূলত যেটা হচ্ছে, তুমি তো এটা বুঝতে পারছো, ডিপ স্টেট বলো বা যাই বলো, হোয়াট এভার স্টেট বলো, এটা তো বাইডেনের নীতিরই একটা পরিপূরক। এটা তো এমন না যে বাইডেন বিরোধী নীতি করেছে, তাই না?
বাইডেন, ডোনাল্ড লু। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাকে বলে দিচ্ছি, এখন ট্রাম্প প্রশাসন কিন্তু এখন অ্যাক্টিভ। নতুন আসছেন যিনি বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত, ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি ট্রাম্পের লোক, উনি অবশ্যই ক্যারিয়ার ডিপ্লোমেট। এছাড়া পল কাপুরের কথা ধরো, পল কাপুরের ব্যাপারটা আমরা যদি, উনি ভারতীয় বংশোদ্ভূত, যিনি ডোনাল্ড লুর জায়গায় আসছেন, দক্ষিণ এশীয়, মানে দেশটা দেখবেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান। পল কাপুর কিন্তু জিহাদি বিরোধী, বুঝেছো? আর একটা কথা মনে রাখবে, ট্রাম্প কিন্তু মনে প্রাণে জিহাদি বিরোধী এবং সারিয়া বিরোধী, কারণ তিনি কিন্তু ফট করে একটা কথা বলে দেয় আনডিপ্লোম্যাটিক। তিনি বলে ফেললেন যে এই সাদিক খান, লন্ডনের মেয়র, তিনি সারিয়া এনে ফেলেছেন। এই সারিয়া শব্দটা কিন্তু লক্ষ বছরেও বাইডেনের মুখ থেকে আসবে না, ওবামার মুখ থেকে আসবে না, হিলারি ক্লিন্টনের মুখ থেকে আসবে না। সারিয়া, সারিয়া আইন, যে ইসলামী আইন যেটা বলে, হ্যাঁ, এবং তিনি কিন্তু এই সাদেক খানের বদনাম করেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, সাদেক খানও যদি সারিয়া আনতে পারে, ইউনূস তো 10 বার আনবে সারিয়া। বুঝতে পেরেছে ব্যাপারটা? উনি যদি সাদেক খানকে পছন্দ না করেন, তাহলে ইউনূসকে পছন্দ করার কি কারণ থাকতে পারে বলো তো বিপুল? তুমি বলো, আমি তো উত্তর পাচ্ছি না। তাইলে পল কাপুর দিয়ে আপনি মনে করছেন, পল কাপুর যেহেতু জঙ্গি বিরোধী এবং মৌলবাদ বিরোধী একজন মানুষ, সেক্ষেত্রে তিনি এবং আমেরিকা তো নিশ্চয়ই বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান ঘটুক, এটা তো তারা কোনো চাইবে না। যদি তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়, তো কি এটা চাইবে? বা ট্রাম্প প্রশাসন তো নিশ্চয়ই, আমাদের একেবারে শেষ পর্যায়ে তারপর প্রশ্নটা করলাম, আসলে না, আসলে একটা ব্যাপার কি জানো, আমি এখন আমি বলি, আমি কিন্তু ইউনূস যে এত মৌলবাদী হবে বা এত জঙ্গি, কারণ ইউনূস নিজে সেকুলার, আমি জানি। হ্যাঁ, ইউনূস নিজে, মানে আমি বলতে যাচ্ছি না নামাজ না পড়া মানে সেকুলার, সেটা না। মনে প্রাণে উনি মৌলবাদী ছিলেন, আমরা অতটা না, কিন্তু একটু সফট ছিলেন যে আমাদের প্রতি, এইটুকু জানতাম। হ্যাঁ, তো এখন তিনি যেটা করেছে, কিন্তু এখন ইউনূস কিন্তু ইচ্ছা করে রিপ্যাকেজ হতে পারতো। মনে রাখবা, আহমেদ আল সারা, সিরিয়ার যে নেতা, সে কিন্তু জঙ্গি ছিল, কিন্তু সে এখন রিপ্যাকেজ হয়েছে, ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডের চিন্তা করছে। আব্রাহাম চিন্তা করতে পারো, সে রাশিয়ায় গেল পুতিনের সাথে, এবং মার্স যে জার্মান চ্যান্সেলর মার্স, তিনি তাকে দাওয়াত দিয়েছেন জার্মানিতে। তো ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে মিস্টার ইউনূস কিন্তু রিপ্যাকেজ হতে পারতো, ধরলাম ক্ষমতা নেওয়ার পরে, কিন্তু ইউনূস কিন্তু ক্রমে ক্রমে জঙ্গিবাদী হয়ে যাচ্ছে। এটা নিশ্চয়ই ট্রাম্পের নজরে এসছে, এটা পল কাপুরের নজরেও আসবে। কারণ এই আনসার আল বাংলা টিমকে ছাড়া দিয়েছে কে? আনসার আল বাংলা টিম নিয়ে তোমাকে বলেছি আগেও, আমরা যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করতাম মধ্যপ্রাচ্যে, আমরা গবেষণা করেছি, এটা আল কায়েদার একটা অফশুট হয়তো এই বাংলাদেশে, আনসার আল বাংলা টিম, যার নেতাকে ছেড়েছে। এছাড়াও আরো কিছু জঙ্গিদের ছেড়েছে মিস্টার ইউনূস। এবং ডক্টর ইউনূস খালি তাই করেনি, মাসুদ আজহারের মতো একজন ধরো বড় জিহাদি পাকিস্তান থেকে, তাকেও কিন্তু ভিসা দিল। মোট কথা, সারা দুনিয়ার জঙ্গিরা অক্টোবরের 7 তারিখে 2024-এ হামাস নেতা কি ঢাকায় আসেনি? এটা কি ট্রাম্প জানে না? ট্রাম্প জানে। হামাস নেতা ঢাকায় এসেছিল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যে অনুষ্ঠানটা হয়েছিল গত বছরের, মনে পড়ে, 7ই অক্টোবর। তো ব্যাপারটা হচ্ছে কি, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু দুঃখজনক ভাবে ইউনূস কিন্তু নিজেকে পুরোপুরি একজন জঙ্গি মদতকারী হিসাবে সারা বিশ্বে পরিচিত হয়ে যাচ্ছেন। আমি জানি না উনি এখন পিছুতে পারবেন কিনা। উনি যেভাবে এগিয়ে গেছেন, আমি জানি না তিনি তার বদলাতে পারবেন কিনা। শেষ করতে যাচ্ছে, ছোট একটা প্রশ্ন করি। বাংলাদেশে যে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে আসতেছেন, মিস্টার ক্রিস্টেনসেন, তিনি সম্প্রতি ওয়াশিংটনে একটা ব্রিফও করেছেন যে তিনি কি জন্য আসছেন, কি কাজ হবে তার। এখন আমরা জানি না তিনি কি করবেন। তিনি বলছেন আমেরিকামুখী নীতি বাংলাদেশের হবে, চীন নীতিকে পরিহার করতে হবে, এইটা বলেছেন। আসতে পুরো বুঝাবে, আপনার কাছে কি মনে হচ্ছে? একদম 1 মিনিটে যদি একটু বলে ফেলেন। না, আসলে হয়েছে কি জানো, এটা আমেরিকা অনেক কিছু বলে, কিন্তু আমেরিকা নিজেই তো চীনের দিকে এগোলো। সুতরাং না, এটা বলেছে। তো এখন কথা হলো যে এই সরকার তো আরেকটা কারণে, হয়তো তুমি জানো যে চীনের থেকে যখন ওই যে
বিমান চুক্তিটা করলো, এটা কিন্তু আমেরিকা পছন্দ করেনি, কারণ আমেরিকা তো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল যেটা, না সেটা এক্সেলেন্সের তো ভায়োলেট করলো বাংলাদেশ, তাই না? তো এখন এই মানে ভবিষ্যৎ সরকার কি করবে না করবে সেটা আমরা বলতে পারি না, কিন্তু বর্তমান ইউনূস সরকার এখন